গল্পের শুরুতেই দেখা যাবে গৌরবের মা তটিনীকে বলছে যে আমরা তো জানতাম না যে মেয়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে, কি যেন নাম, ওই যে বলরাম বলে ছেলেটা, তো ওর সঙ্গে। তাই জন্য বলছি যে ভালোই ভালোই তোমার স্বামীকে বলো যে আমাদের জন্য রান্না বান্না করতে, তা না হলে কিন্তু নন্দিনী আর এই বলরামের সম্পর্ক নিয়ে বড়সড় একটা ইস্যু হতে পারে, সেটা কিন্তু কোর্ট পর্যন্ত যেতে পারে। তখন তো তটিনী বলছে যে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? গৌরবের মা তখন হাসতে হাসতে বলছে যে না না, একদমই না। আমি তো শুধুমাত্র তোমাকে সতর্ক করলাম। আর কালকে কালকে দিরাগমনের জন্য যা যা রান্না বান্না হবে না, সমস্তটাই কিন্তু জামাইকে করতে বলো। তটিনী তখন অবাক হয়ে বলছে মানে? আর তখন বলছে জামাইকে বলো, হ্যাঁ তোমার বর কালকে সবটা রান্না করবে। আর তখন তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আপনি এসব কি বলছেন? আমাদের বাড়িতে এতগুলো মেয়ে আছে, আমরা রান্না করব, আমার মা রান্না করবে, তারপরেও তাকে কেন, আমার বরকে কেন রান্না করতে হবে? কি এসব ফালতু কথা বলছেন আপনি? গৌরবের মা তো তখন নাটক করতে করতে বলছে যে আরে ছাড়ো তো, আমি তোমার বরের সমস্ত কাহিনী আমি জানি। বুঝতে পেরেছো? ও তো ওই তো একটা ছোট্ট 600 স্কোয়ার ফ্ল্যাটে থাকতো, আর ড্রামে বাসে করে যাতায়াত করত, আর তারপর কোনো প্রকারের একটা চাকরি জোগাড় করে নিয়ে নিজের পেট চালায়। আমি তো এও শুনেছি যে তোমাদের বাড়িতে একটা কাজের লোকও নেই, কাজও লোক পর্যন্ত রাখতে না, নিজেরাই ঘর মুছতে, থালা বাসন মাজতে, এবং কি বান্না সবকিছুই করতে। আবার এটাও শুনেছি যে বাথরুমও নাকি পর্যন্ত পরিষ্কার করতে। আর তখন বলে তাই এখন এখন কি হয়েছে? এখন আবার স্যুট বুট পরে ব্র্যান্ডের গাড়িতে চড়ে এরপর অফিসে যাওয়া হচ্ছে এখন? তখন বলে তার জন্যই বলছি যে ওকে বলো ওই বড়লোকের মুখোশটা খুলে একদিনের জন্য মাটিতে নেমে আসতে। তোমার বরকে সলভ করতে বলে, তোমার বরকে রান্না করতে বলো, বুঝতে পারলে তো? আর এটাই আমার প্রধান শর্ত। আর তখন বলে আমি শুনেছি নাকি যে তোমার বর নাকি খুব সুন্দর রান্না করে, আর মানে হাতা খুন্তি নাড়তে পারে। আর তখন বলে আমি তো তাই দেখি যে ওই মাথায় বসে থাকা মানুষটা কি করে, কিভাবে রান্না বান্না করতে পারে। আর যখনই দেখা যাবে বলতে থাকে ওর বরকে বলে দিও যে সমস্ত কাজ বাজগুলো যেন ও ঠিকঠাক করে, মানে তা না হলে তটিনী তখনই বলছে আপনার উদ্দেশ্য কিন্তু আমি বুঝতে পারছি না। গৌরবের মা তখন হাসতে হাসতে বলছে যে আমার উদ্দেশ্য কি বুঝতে পারছো না, তাই না? আর তখন বলে হোল্ড করো। এরপর গৌরবের মা গৌরবের কাকার কাছে ফোনটা দিয়ে দেয়। ফোনটা দিয়েই তখন গৌরবের কাকা তটিনীকে বলছে যে হ্যালো, উদ্দেশ্য জানতে চাইছেন? এই উদ্দেশ্য? আর তখন বলে কি উদ্দেশ্য সেটা আমি বলছি, জামাই কালকে বাড়িতে থাকবে, রান্না বান্না করবে, আর ওইদিকে কর্ণ চ্যাটার্জি একটা বড় বড় মাল চেপে। আর তখন বলতে থাকে যে কি যাবে, কোথায় যাবে, এই সমস্ত প্রশ্ন বা নাই করো, কালকে ওর কাজের ছুটি, আর আমাদের কাজের জন্য কোনো বিঘ্ন না ঘটে, বুঝতে পারলে তো? আর তখন বলতে থাকে যে মালগুলো গোডাউনে ঢুকবে আর গাড়ি বেরিয়ে যাবে, কোনো রকম যেন ইন্টারফেয়ারেন্স না হয় কারোর থেকে। আর মানে এইসব আজে বাজে কথা বলে তো গৌরবের কাকা এবার ফোনটা কেটে দেয়। আর তখন পরশুরাম তটিনীকে জিজ্ঞেস করছে যে কি কি বললো ওরা? আর তখন বলতে থাকে যে আম মানে বলল যে তোমাকে নাকি কালকে রান্না করতে হবে। তখন বলে কালকে যা যা মেনু হবে সমস্তটা তুমি রান্না করবে, তোমাকেই রান্না করতে হবে। আর তখন তো পরশুরাম অবাক হয়ে যায়, বলতে থাকে কি বলছোটা কি? তখন বলতে ওটুনি বলছে যে হ্যাঁ, আমার কি মনে হচ্ছে বলো তো, তোমাকে এখানে কাজে ব্যস্ত রাখে ওরা যত সব ইনলিগাল মালপত্র আছে সব কালকে আমাদের গোডাউনে ঢোকাবে, আর তারপর ওখান থেকে সেই সমস্ত মালপত্রগুলো অন্যদিকে চালানো হবে। আর তখন বলে এত বড় চক্রান্ত, এখন কি করি বলো তো, কি করে আটকাই? আর তখন পরশুরাম বলছে যে বেশ, তাহলে আমি কালকে রান্না করব। আর তখন বলে যে আচ্ছা, কালকে না হয় তোমাকে আর বলরামকেই পাঠিয়ে দিব, আমার কাজটা না হয় তুমি করে দিবে। আর তখন বলে তুমি কালকে বুঝিয়ে দিও যে একজন নারী ঠিক কি করতে পারে। আর তটিনী তখন এতক্ষণ পর পরশুরামের কথাটা বুঝতে পেরেছে। এবার তটিনী পরশুরামের হাতে হাত রেখে হাতটা মিলিয়ে নেয়। এরপর পরের দিন সকাল সকালই দেখা যাচ্ছে যে গৌরব আর নন্দিনী তো চলে এসেছে, আর দীপালি তো বেশ সুন্দর করে ওদেরকে বরণ করছে। আর তখন দীপালি যে জানেই না যে নন্দিনী
নন্দিনী এক ফোঁটাও সুখী নেই। আর তারপরে দেখা যাবে বাড়ির সকলে মিলে সব আচার অনুষ্ঠান সমস্ত কিছু পালন করতে থাকে। নন্দিনী তো মনটা পুরোপুরি খারাপ। নন্দিনীর মুখে এক ফোঁটাও হাসি নেই। এরপর নন্দিনী তো মানে জানে যে গৌরবের আসল পরিচয়টা, তার জন্যই আরকি। আর তখন গৌরব তো এদিকে দেখা যাবে সকলের মন জয় করার জন্য সবার সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে। সকলে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এদিকে দেখা যাচ্ছে যে গৌরবের কাকি প্রতি এবার তটিনীকে ফোন করেছে। আর তখন তটিনীকে ফোন করে বলছে যে, "তটিনী, ওরা পৌঁছে গেছে?" আর তটিনী তখন বলছে যে, "কেন? রূপসা আপনাকে ফোন করে জানায়নি?" তটিনী তখন মানে তখন বলছে যে, "হ্যাঁ, জানিয়ে আসছি, কিন্তু ওই একবার হয় না যে তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করলো। তুমি তো মানে কথা বলতেই পারি তোমার সঙ্গে।" তখন তটিনী তো অবাক হয়ে যায় আর বলতে থাকে, "আমার সঙ্গে? কিন্তু কেন?" আর তখন বলছি কি, "তোমার বর আয়োজন শুরু করে দিয়েছে তো?" আর তখন বলতে থাকে, "কর্পোরেটর মাথায় বসে আছে তোমার বর। অত বড় মাপের বউ, তাকে একেবারে ভেড়া বানিয়ে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মস্ত বড় অফিসে যাওয়ার কোনো দরকার নেই, কোনো বাধা নেই, বিপত্তি নেই। আজকে তো ওর অফিস যাওয়াটা ছুটি পুরোপুরি, তাই না? আজকে তো ও এখানে আয়েশ করবে।" আর তখন বলতে থাকে যে, "এর নাম হচ্ছে কর্ণ চ্যাটার্জি, বুঝতে পারলে তো? তার উপর গগন্নাথ চৌধুরী, এদের পাল্লায় পড়লে না বাঘেও লেজে গোপরে জল খায়।" তটিনী তখন মুখের উপর ঝামা ঘষে যায় আর তখন বলতে থাকে, "ভাগ তো আমার, সে বাড়িতেই আছে, আমার স্বামী। আর গৌরবকে, সেটা তো পরে প্রমাণ হয়ে যাবে।" তখন বলে যে, চিৎকার করে যে, "তটিনী!" আর তখনই তটিনী বলতে থাকে যে, "ওই কর্ণ চ্যাটার্জি আর আপনার বর, আপনার বাসুর ঠাকুরপে বলে দিবেন যে, এক মাঘে কিন্তু শীত যায় না। বুঝতে পারলেন তো? এই কথাটা আপনিও মাথায় রাখবেন।" আর তখন এই বলে তটিনী দেখা যায় মুখের উপর ফোনটা কেটে দেয়। আর তারপর দেখা যাচ্ছে যে রূপসা তো এবার আস্তে, আস্তে করে তটিনীর কাছে গিয়েছে। গিয়ে তখন বলছে যে, "কে ফোন করেছিল? ঠাম্মি? কাকি?" আর তখনই বলতে থাকে তটিনী যে, "হ্যাঁ।" রূপসা তখন বলছে যে, "যেটা করছে না সেটা একদমই ঠিক করছে না।" তখন রূপসাকে তটিনী থামিয়ে দিয়ে বলছে যে, "প্লিজ, প্লিজ, যেটা করছে একদম ঠিক না সেটা জানি। কিন্তু তুমি এই বাড়িতে এখন একদম মুখ খুলবে না। বুঝতে পারলে তো? আমি চাই না যে আমার ড্যাডি জানুক। আমি চাই না আমার পরিবারের কেউ এই কথাটা জানুক। তবে জেনে কষ্ট পাক। আমি চাই না আমার পরিবারের কেউ এই কথাটা জানুক।" প্রার্থনা হঠাৎ করে সেটা দেখতে পায়। প্রার্থনা তখন তটিনী আর রূপসাকে বলছে, কি কথা বলছো তোমরা দুজন?" রূপসা তখন এবার কি বলবে তোতলা, তোতলা করে তখন বলছে যে, "না, না, সেরকম কিছু নয়।" আর তখন বলতে থাকে, আইসি তো তখন নানান কথা বলছে আর বলছে যে, "বারবার গুগু তুমি ধান খেয়ে যাও, এবার গুগু ফাঁদে পড়েছে।" আর তখনই দেখা যাবে যে ভূমিকা বলছে যে, "তাহলে আমাদের বাড়ির জামাই শিবপ্রসাদ, সে কোথায়?" আর তখন পরশুরাম বলছে ভূমিকাকে গিয়ে বলছে যে, "আপনি আমাকে ডাকছিলেন?" ভূমিকা তখনই বলতে থাকে, পরশুরামকে অপমান করতে থাকে আর বলছে যে, "সকলের জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসো না?" তখন তো পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলছে, "আমি?" দীপালি তখন বলছে যে, "ও কেন কফি বানাতে যাবে? আমি আছি, আমি কফি করে দিচ্ছি।" আর তখন দেখা যায় দীপালিকে ভূমি আটকে দিয়ে বলছে যে, "না, না, এখানে তো সকলেই কফি খাবে। তুমি খাবে, আমি খাবো, আর গৌরব তুমিও খাবে তো?" আর তখন গৌরব তো নাটক করে বলছে যে, "হ্যাঁ, আমিও খাবো কফি।" তখন ভূমিকা পরশুরামের কাছে যায়, গিয়ে তখন বলছে, "তাহলে শুনলে তো, সকলেই কফি খাবে, যাও এবার কফিটা গিয়ে বানিয়ে ফেলো।" আর তখন বলে, "আমার বরকেও ১ কাপ কফি দিও।" তটিনী তখন এবার রেগে যায়। রেগে মেয়ে তখন বলছে যে, "সুদ তুলছো বৌমনি?" তখন পৃথা দেখা যায় তটিনীকে বলছে, "হ্যাঁ, অফকোর্স সুদ তুলছি। এবার আরো খেলা বাকি আছে।" আর তখন বলতে থাকে, "ওই সন্ধে বলে একটা কথা আছে না, জানিস নিশ্চয়ই?" তটিনী তখন বলে, "হ্যাঁ, জানি তো। কিন্তু তুমি বোধহয় জানো না যে সেই শেষ কলির শেষটাও যে লেখা আছে।" তখন দেখা যায় বলতে থাকে এদিকে আয়ুষীর মা বলছে যে, "কি হচ্ছেটা কি এসব?" আর তখন বলে ভূমিকা যে, "ঘটে পড়ে গোবর হাসে।" আর তখন ভূমিকা পরশুরামের কাছে যায়, গিয়ে তখন বলছে, "যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? কফিটা নিয়ে এসো।" আর তখন বলতে থাকে, "এই তো স্যুট বুট হাতে, ঘড়ি, সানগ্লাস।" তখন বলতে থাকে যে, "এই সমস্ত পরে গট করে মানে মালিক হয়ে গিয়েছো তো, তাই না? আর আন্ডারে এতগুলো মানুষ কাজ করছে। আর তার এই পরিণতিটা এতটাই বেড়ে গিয়েছিল যে আমার বরকে দিয়ে কফি সলভ করিয়েছে। এখন দেখো নিজেকেই কফি সলভ করতে হচ্ছে।
তাও আবার সকলকে দিয়ে। আর তখন দীপালি বলছে ও কেন কফি সলভ করবে? না, না বাবা, তুমি একদমই এসবের ভিতরে ঢুকবে না। তুমি একদম কফি সলভ করবে না। আর তখন বলে আমি এক্ষুনি কফিটা নিয়ে আসছি। আর তখন তটিনী দীপালিকে বলছে যে মা থাক, তোমাকে যেতে হবে না, উনিই করুক। আর তখন ভূমিকা দোন কেটে কেটে বলছে যে হ্যাঁ, ওই আজকে কফিটা সলভ করবে। তখন এবার দেখা যায় বাবেলও তো বলতে থাকে যে হ্যাঁ, এই কফিটা আমি দাঁড়িয়ে খুব শান্তিভাবে দাঁড়িয়ে থেকে খাবো। যাও নিয়ে আসো কফিটা, বাবা জীবন যাও। আর তখন দেখা যায় যে কি করবে বুঝতে পারে না। তখনই পরশুরাম বলে আমি সবার জন্য কফি বানাচ্ছি, নিশ্চয়ই আপনাদের জন্য বানাবো না তো কার জন্য বানাবো? এই বলেই তো বানাতে যাবে। এদিকে তখন দেখা যায় তটিনী, মানে পরশুরাম যখন রেগে যায় তটিনীকে ইশারা দিয়ে থামতে বলে, আর তখন থেমে যায়।